আগে জাতীয় নির্বাচনের পক্ষে বিএনপি, সংস্কারের ফয়সালা চায় জামায়াত, স্থানীয় সরকারের ভোট ও গণহত্যার বিচারে গুরুত্ব অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। আশা করি যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটা অপ্রাসঙ্গিক। জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করানোর জন্য একটা ইলেকশনের প্রয়োজন। অন্তর্বর্তী সরকার সুপারিশ তৈরি করলেও সংস্কার করবেন রাজনীতিকরাই, বললেন প্রধান উপদেষ্টা। কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাকরি দেওয়ার জন্য না। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনে 1.5 কোটি প্রবাসীর অনলাইনে ভোট নেয়ার চিন্তা, সাইবার নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ। সুযোগ পেলে মজবুত হবে গণতন্ত্রের ভিত্তি, বলছেন বিশ্লেষক। বিডিআর হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার আন্তর্জাতিক কৌশল, দাবি অ্যাটর্নি জেনারেলের। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে কাজ করছে কমিশন। তুরাগ তীরে বয়ান আর জিকির আসকারে মুশকুল ধর্মপ্রাণরা, বিভেদ ভুলে মুসলিম উম্মার এক হওয়ার প্রত্যাশা। কাল আখিরি মোনাজাতে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। এবং গ্রীষ্মের আগেই বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার, প্রতিবেদন রয়টার্সের। দামে ছাড় ও কর সুবিধা নিয়ে পিডিবির প্রস্তাব প্রত্যাখ্যান। বিএনপি আগে জাতীয় নির্বাচন চাইলেও ভিন্নমত জানিয়েছে অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগে স্থানীয় সরকার নির্বাচন চান সংগঠন দুটির নেতারা। আওয়ামী লীগকে নিষিদ্ধে সব দল একমত হয়েছে বলেও জানান তারা। শিগগিরই জাতীয় ঐক্যমত্য তৈরির আশা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত জাতীয় নির্বাচন চায় তার দল, আর সংস্কারের ফয়সালা চায় জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা শনিবার বিকাল ৩টায় শুরু হওয়া এ সভায় অংশ নেয় ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রায় ১০০ জন নেতা। এর মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। বৈঠক থেকে বেরিয়ে অভ্যুত্থানকারী তরুণদের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, আগে স্থানীয় সরকারের ভোট ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। দলগুলো ছিল, সবাই এসছে, আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটা অপ্রাসঙ্গিক, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে, এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না। এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। বাংলাদেশের শেষ বা মুক্তির লড়াই, এই দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি, সেটার মধ্যেই হবে। সংস্কার নিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় জামায়াত। এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংস্কারের বিষয়ে শিগগিরই ঐক্য তৈরি হওয়ার আশা জানিয়ে দ্রুত নির্বাচন চায় বিএনপি। প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করি যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। ঐক্যমত্য প্রতিষ্ঠায় পরবর্তীতে আলাদাভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে ঐক্যমত্য কমিশন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সুপারিশ তৈরি করলেও সংস্কার করবেন রাজনীতিকরাই। এক্ষেত্রে ঐক্যমত ছাড়া কোনো মুক্তি নেই।
সন্ধ্যায় সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সবার ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ হওয়া জরুরি। আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার শেষ করে আগামী 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার বিকাল ৩টায়। শুরুতেই বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় সফলতার সঙ্গে শেষ হবার পর শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ের যাত্রা। এই যাত্রায় সফলতা পেলে তৃতীয় ধাপে আর কোনো দুশ্চিন্তা থাকবে না বলেও জানান তিনি। যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে ভুলদুল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্বই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসতে জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে। সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ প্রণয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো মুক্তি নেই। আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে, জুলাই সনদ, জুলাই চার্টার, যে আমরা এত কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে। কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে, কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি। বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিজিওর এমনিতেই বেরিয়ে আসবে। একমত না হলে যদি ধরলাম হালকা ভাবে না, এটাতে কী করবো, আমাদের করার কিছু নেই, তাহলে আমাদের তো মুক্তি নেই। এদিকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রতি গুরুত্ব দেন। আগামী 6 মাসের মধ্যে সংস্কার শেষে নির্বাচন সম্ভব বলেও মনে করেন তিনি। আমাদের দায়িত্ব হচ্ছে যে এই সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তার লক্ষ্য থেকেই আজকের এই সূচনা। আমরা আশা করছি জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো, আমরা জোটগতভাবে কথা বলবো, এবং এক পর্যায়ে হয়তো আশা করছি আমরা সম্ভাব্য লক্ষ্য হচ্ছে আবার সকলকে একত্রিত করে আবার আমরা ফিরে আসবো। সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সঠিক সময়ে নির্বাচনের বিষয়ে গুরুত্ব দেয় রাজনৈতিক দলগুলো। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন, অনলাইনে ভোট নেওয়া সম্ভব, তবে তার আগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর রাজনীতি বিশেষজ্ঞ বলছেন, গণতান্ত্রিক চর্চা মজবুতে 1.5 কোটির বেশি প্রবাসীকে ভোটের আওতায় আনা জরুরি। বিস্তারিত কাউসারা চৌধুরী কুমোর রিপোর্টে। বিদেশে দিনরাত পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। তাদের কষ্টার্জিত অর্থ বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। 1.5 কোটিরও বেশি বাংলাদেশের নাগরিক দেশের বাইরে থাকেন, যারা সবাই ভোট দেওয়ার যোগ্য। এই ভোটার সংখ্যা গড় হিসেবে 37টি সংসদীয় আসনের মোট ভোটারের সমান, কিন্তু তারা ভোট দিতে পারেন না। ভোট দেওয়ার জন্য 2008 সাল থেকে পোস্টাল ব্যালট সুবিধা চালু থাকলেও তা জানেন না বেশিরভাগ প্রবাসী। না, আমরা তো জানি না, কোনো সময় শুনিও না এইসব। অনেক বছর ধরে আমরা বিদেশে আছি, কিন্তু আজ পর্যন্ত বিদেশে বসে কোনো ভোট দিতে পারিনি। তারা জানান, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ। মিলছে না ছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে আবেদন করেন মোটে 409 জন। যদি সরকার আমাদের জন্য এরকম কোনো সুযোগ সুবিধা করে থাকে, তাহলে আমরা অবশ্যই ভোট দেওয়ার জন্য ইচ্ছুক। অবশ্যই আমরা বিদেশে বসে ভোট দিতে চাই। তাই পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং চালুর সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। অনলাইনে যখন ভোটিং হচ্ছে তখন আপনার কিন্তু কোনো ভিজিবিলিটি নাই। ছোট্ট একটা কমান্ড দিয়ে 1 লক্ষকে 10-এ নিয়ে আসা সম্ভব। গণতন্ত্রের ভিত্তি মজবুতে প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার পরামর্শ রাজনৈতিক বিশেষজ্ঞের। ভোট দান থেকে তারা যদি বঞ্চিত হয়, তাহলে তাদের প্রতি অন্যায় করা হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা দেখব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা মনে করি না। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে শিগগিরই 40টি দেশে কাজ শুরু করার কথা জানিয়েছে ইসি। কাউসারা চৌধুরী কুমু,
সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড একটি আন্তর্জাতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠন করেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রকারী যুদ্ধের। শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অংশ নেন তেজগাঁও কলেজ ও বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শেখ মুজিবের কন্যা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। প্রতিযোগিতায় প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক কৌশল ছিল বিডিআর হত্যাকাণ্ড। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। মইনুল আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। অ্যাটর্নি জেনারেল বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠন করেছে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা শামন করতে পারেন এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারেন। এখানে আইনের কোনো ব্যত্যয় নাই। দেশের সার্বভৌমত্ব নষ্ট ও নৈরাজ্যকে দীর্ঘস্থায়ী করতে ৫৭ সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পবিত্র শবে বরাতের তাৎপর্য, দিনী বয়ান আর জিকির আসকারে ব্যস্ত মুসল্লিরা। কাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে পর্দা নামবে ৫৮তম বিশ্ব ইজতেমার। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লিদের সম্মেলন। কেউ এসেছেন প্রথমবার। দিনের দাওয়াত আর ইসলামের শান্তির পরশ পেতে অনেকে আসেন প্রতি বছরই। ১৬০ একর মাঠের বিশাল এই জমায়েতে সবারই আশা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ, বিশ্বের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেয়া মহান রবের শান্তির বাণী। অন্য অন্য সবার শান্তির চাইতে এখানে খুব শান্তি লাগে, তাই হলো প্রতি বছরই আসি। সমস্ত অঞ্চল থেকে মেহমান আসছে, তাদের উদ্দেশ্য একটাই, তাদের ফিকির একটাই, কিভাবে উম্মত জাহান্নাম থেকে জান্নাতে হইতে পারে। এক আল্লাহকে মানবো, কালিমার প্রতি আমল করবো, মোহাম্মদ আল্লাহকে ভালোবাসবো। আগত সাধারণ মুসল্লিরা চান সব বিভেদ ভুলে এক হবে মুসলিম উম্মাহ। ইসলামের দাওয়াতের কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় তাদের। এই দাওয়াতের কাজের জন্য আল্লাহ রাব্বুল দুনিয়াতে পাঠায় সমস্ত মানুষকে, আর এই দাওয়াতের কাজের সঙ্গে যারা লাগি থাকবে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও ইজ্জতের সাথে পালবে, মৃত্যুর পরে তাদেরকে সুসংবাদ দিয়ে দিস আল্লাহ। দুজনেই ভালো কাজ করছে, কেউ খারাপ করছে, সবই আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা চলছে। জামাত তো গিয়ে কিনু ভালো কথা কিনু কয় না, খালি আল্লাহ রাসূলের নামাজ রোজার কথা বলে। আপনি ভালো ভালো খারাপ লোক ভালো হয়ে আছে জামাত তো গিয়া। দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় বিশেষ নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে প্রশাসন। রোববার মাওলানা ইউসুফ বিন সাদের পরিচালনায় হিদায়তি বয়ান আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পর্দা নামবে ৫৮তম বিশ্ব ইজতেমার। আল আমিন তুষার, সময় সংবাদ, গাজীপুর। রাতের সময় আরও থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আইসিসি একাডেমিতে টাইগারদের অনুশীলন। নেটে পেসারদের নিয়ে কোচের আলাদা সেশন। আমিরাতের কন্ডিশন কাজে লাগিয়ে ভালো করতে চান তানজিম সাকিব। গ্রীষ্মের আগেই বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারতের আদানি পাওয়ার। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার আদানি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিবির মধ্যে ভার্চুয়াল বৈঠকও হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে এর আগে দাম ও কর ছাড়ের বিষয়ে পিডিবি যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে আদানি। মূল্য পরিশোধের জটিলতার কথা বলে আওয়ামী সরকার পতনের পর গত বছরের ৩১ আগস্ট বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামায় ভারতের আদানি পাওয়ার। শীত মৌসুমের চাহিদা বিবেচনায় একই বছরের নভেম্বরে বন্ধ করে দেয় ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি কেন্দ্রের উৎপাদন। তবে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছে, গ্রীষ্মের আগে পুরোদমে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে পিডিবির অনুরোধে সাড়া দিয়েছে আদানি, যা কার্যকর হতে পারে আগামী সপ্তাহের মধ্যে। তবে দাম কমানো এবং কর ছাড়ের মতো বিপিডিবির অনুরোধগুলো প্রত্যাখ্যান করেছে ভারতীয় প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র হিসেবে গত মঙ্গলবার আদানি পাওয়ার পিডিবির ভার্চুয়াল বৈঠক ও দুজন কর্মকর্তার কথা উল্লেখ করেছে রয়টার্স।
রয়টার্স জানায় আদানি পাওয়ার $1 মিলিয়ন কম কোনো ছাড় দিতে রাজি নয়। এক্ষেত্রে সমঝোতার বিষয় জানতে বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থাটি। যোগাযোগ করা হয়েছিল আদানি পাওয়ারের এক মুখপাত্রের সঙ্গেও, তবে তারা কেউই তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি। গত ডিসেম্বরে প্রায় পিডিবির কাছে আদানির পাওনা ছিল প্রায় $900 মিলিয়ন, যদিও সংস্থাটির দাবি এর পরিমাণ $650 মিলিয়ন। রয়টার্স বলছে আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের চুক্তি এবং পরবর্তীতে তৈরি হওয়া বিরোধ দেশটির বিদ্যুৎ খাতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুপক্ষের সমঝোতা এবং স্বচ্ছতা বজায় রাখাটা এই সম্পর্কের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। আগামী দিনগুলোতে বিরোধ নিষ্পত্তি এবং চুক্তির শর্ত পুনর্বিবেচনা বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের প্রবণতা বাড়ছে। গত আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসে বন্ধের জন্য আবেদন করেছে 152টি প্রতিষ্ঠান। এর মধ্যে 112টির নিবন্ধন বাতিল করেছে আরজেএসসি। উদ্যোক্তারা বলছেন সুদের হার বৃদ্ধি, জ্বালানির সংকট সহ রাজনৈতিক স্থিতিশীলতা না আসায় ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেকে। এদিকে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ঠেকাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের কারণ খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। উচ্চ সুদের হার, ঋণ প্রবাহে ধীরগতি, ডলার সংকটে কাঁচামালের ঘাটতিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানামুখী প্রভাব মোকাবেলা করছে ব্যবসা উদ্যোগগুলো। পাশাপাশি আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে অনিয়ম দুর্নীতি করায় রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমিত হয়ে আসছে অনেকের ব্যবসার সুযোগ। কোম্পানি নিবন্ধনদাতা সরকারি সংস্থা আরজেএসসি সূত্র বলছে, গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি এই 6 মাসে কোম্পানি বন্ধ করতে চেয়ে আবেদন জমা পড়েছে 152টি। এর প্রেক্ষিতে 112টি কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়েছে। আর গেল বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাসে বন্ধ হয়েছে 126টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোয় তারা বিপাকে আছেন। এছাড়াও জ্বালানি সংকট ও পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসায় কোম্পানি বন্ধের প্রবণতা বাড়তে পারে। ব্যবসা বন্ধ না হলে কোম্পানি ওয়াইন্ড আপ করা হয় না, কিন্তু ব্যবসা বন্ধ হলেই যে কোম্পানি ওয়াইন্ডিং আপ হবে তাও কিন্তু না। ফলে দেখা যাচ্ছে যে আমাদের একদিকে যেমন ইকোনমি যে ধরনের চাপ ফেস করছে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক যেই প্রেশারগুলো আছে আমাদেরকে, বিশেষ করে ইন্টারেস্ট রেট এবং ক্রেডিট কন্ট্রাকশন, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে এফেক্ট করছে। কোম্পানি বন্ধ হলে কর্মসংস্থান কমবে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এমন বাস্তবতায় কোম্পানি বন্ধের কারণ খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটা আমাদের উন্নয়নের গতিধারা বিপরীতমুখী কার্যক্রম একটা, এটা আমাদের স্বাভাবিক এবং আগামী ভবিষ্যতের যে উন্নয়নের গতিধারা সেটাকে ব্যাহত করতে পারে। কী কারণে এত বেশি সংখ্যক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করছেন, সহযোগিতা বা প্রদান করে এই বন্ধ হওয়ার কার্যক্রমটাকে বন্ধ হবে। আরজেএসসির তথ্য মতে জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত কোম্পানির সংখ্যা 2,99,413টি। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যাই 2,16,965টি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রীদের কাছ থেকে বিমান ভাড়া হিসেবে সরকার নির্ধারিত 1,67,000 টাকার বেশি নিলে এজেন্সি নিবন্ধন ও জামানত বাতিল করা হবে বলে সতর্ক করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এবার কোনো এজেন্সি 1,000-এর কম হজযাত্রী পাঠাতে পারবে না। উমরা যাত্রীর নাম, পাসপোর্ট নাম্বার উল্লেখ করে বুকিং করতে হবে এবং এই বুকিং থাকবে 3 দিন পর্যন্ত। 3 দিনের ভিতরে যদি টিকিট পারচেজ না করে তাহলে এই টিকিটগুলো ক্যান্সেল হয়ে যাবে। কারা বিমানের টিকিটের দাম বাড়ালো, এর পিছনে কারা কারা সক্রিয়, এগুলো তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেব। 2, তাদের কিছু জামানত আছে আমাদের, সেই জামানত আমরা বাজেয়াপ্ত করে ফেলব। 3, অপরাধের মাত্রা অনুযায়ী আমরা ক্রিমিনাল মামলা এটাও দায়ের করতে পারি। বাংলার মায়াভরা পথে আর হাঁটবেন না প্রতুল মুখোপাধ্যায়। মারা গেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। অবিভক্ত বাংলার বরিশালে জন্ম হলেও দেশভাগের সময় পশ্চিমবঙ্গে পাড়ি জমান তিনি। তবে মৃত্যুর দিন পর্যন্ত বাংলা ছিল এই শিল্পীর প্রাণ। আমি বাংলায় গান গাই তার অমর সৃষ্টি। শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন
সুব্রত আচার্য। এই গানে কোটি বাঙালির হৃদয় জয় করা সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া সব মহলে। শনিবার সকালে কলকাতার পিজি হাসপাতালে না ফেরার দেশে চলে যান এই শিল্পী। তার বয়স হয়েছিল ৮৩ বছর। সোমবার থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। শিল্পীর উন্নত চিকিৎসার জন্য গড়া হয়েছিল মেডিকেল টিমও, কিন্তু কিছুতেই কিছু হয়নি। বার্ধক্যজনিত কারণে নানা জটিলতায় আক্রান্ত হয়ে শনিবার সকালে মারা যান প্রতুল। ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় বাবার হাত ধরে পাড়ি জমান ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ায়। সে সময় তিনি উত্তর কলকাতায় বসবাস করতেন। ছোটবেলা থেকেই নিজের লেখা ও সুরে গান গাইতেন। মাত্র ১২ বছর বয়সে কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতায় প্রথম সুর দেন। নিজের লেখা গানের পাশাপাশি কবিতাতেও তিনি বিভিন্ন সময় সুর দিয়েছেন। তার লেখা গানের মধ্যে হৃদয়ে ছুঁয়ে যাওয়া গানগুলো হচ্ছে আমি বাংলার গান গাই এবং ডিঙা ভাষাও সাগরে। রাজ্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শ্রদ্ধায় প্রতুল মুখোপাধ্যায়ের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইরানের ৯০% তেল রফতানি আটকে দিতে চায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার মার্কিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি বলেন, প্রতিদিন ১৫ থেকে ১৬ লাখ ব্যারেল তেল রফতানি করে থাকে ইরান। যুক্তরাষ্ট্র এটিকে ১ লাখে নামানোর জন্য কাজ শুরু করেছে। এ সময় ইরানের অর্থনীতির অবস্থা ভঙ্গুর বলেও মন্তব্য করেন বেসেন্ট। গেল সপ্তাহে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া থেকে রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরির শঙ্কা কাটিয়ে পুরো সময় ব্যাটিং করেছেন ওপেনার সৌম্য সরকার। নেটে আন্দ্রে অ্যাডামসের অধীনে আলাদা সেশন করেন সিমাররা। আমিরাতের কন্ডিশন কাজে লাগিয়ে দায়িত্ব নিতে চান পেসার তানজিম সাকিব। দুবাইয়ে তপ্ত দুপুর, তবে বিশ্রাম পর্ব শেষ টাইগারদের। স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিকতা অর্থাৎ মাঠের প্রস্তুতি শুরু হলো এদিনই। টুর্নামেন্ট শুরুর আগে পাওয়া 4 সেশনের প্রথম দিনের শুরুটা জিম সেশনে, এরপর ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নেয়া। প্রায় ঘন্টা খানেকের রিকভারি সেশন শেষে শুরু হলো ব্যাট বলের প্রস্তুতি। এদিন মূলত কাজ হয়েছে ব্যাটসম্যানদের নিয়েই। মিরপুরে মৃত্যুঞ্জয়ের বাউন্সারে আঙুলে আঘাত পাওয়া সৌম্য পরের 2 দিন বেশ সাবধানী থাকলেও এদিন ছিলেন সাবলীল। আইসিসির একাডেমি মাঠের অনুশীলনে দীর্ঘ সময় উইকেট বোঝার চেষ্টা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। ধারণা করা হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বইবে রানের ফোয়ারা, তবে সেখানে এক্স ফ্যাক্টর হবেন পেসাররা, নতুন বলে যারা ঘুরিয়ে দেবেন মোমেন্টাম। প্রথম দিনের অনুশীলনে 4 সিমার তাসকিন, তানজিদ, নাহিদ আর মোস্তাফিজকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। আমাদের রিকভারি খুব ভালো হয়েছে, আর আসলে প্র্যাকটিস করার পরে আরো বডিট অনেক। আমাদের প্রথম প্র্যাকটিস সেশন খুবই ভালো গেছে। প্রথমে আমরা জিম করলাম, তারপরে নেট প্র্যাকটিস সেশন হলো, খুবই ভালো গেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে আমরা করেছি, সো খুব ভালো একটা ফিল হচ্ছে। এদিন বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। নির্বাচক আব্দুর রাজ্জাক আর হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে তার এমন মুহূর্ত কিছুটা হলেও নির্ভর করছে সমর্থকদের। তবে পাকিস্তান শাইন্সের বিপক্ষে টুর্নামেন্টের আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের গেম প্ল্যান সেট করতে চায় দল। প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নিব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে, কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছে, ওই জিনিসগুলো আমরা ডিট করার চেষ্টা করব প্র্যাকটিস ম্যাচ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ শুরু স্থানীয় সময় দুপুর 1টায়, তাই তো বাকি 3 অনুশীলন সেশনের দুটোই টাইগাররা করবে মধ্য দুপুরে। মাহবুব রিমন, সময় সংবাদ। বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। স্থাপনাটির নতুন নামকরণ করা হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 1954 সালে নির্মাণের পর থেকে স্থাপনাটির নাম ছিল জাতীয় স্টেডিয়াম। তবে 1996 সালে ক্ষমতায় এসে সেই নাম পরিবর্তন করে 1998 সালে বঙ্গবন্ধু স্টেডিয়াম নামকরণ করে আওয়ামী লীগ। 27 বছর পর আবারও পুরনো পরিচয়ে ফিরল দেশের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। এছাড়াও
2011 ওয়ানডেতে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল স্টেডিয়ামটিতে। বর্তমানে বাফুফে এবং অ্যাথলেটিক্স ফেডারেশন ব্যবহার করছে এই স্টেডিয়ামটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগে জাতীয় নির্বাচনের পক্ষে বিএনপি, সংস্কারের ফয়সালা চায় জামায়াত, স্থানীয় সরকারের ভোট ও আওয়ামী লীগ নিষিদ্ধে গুরুত্ব অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। কোনো সংস্কার চাপিয়ে দেয়া হবে না, বাস্তবায়ন করবেন রাজনীতিকরাই, বললেন প্রধান উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হওয়া জরুরি। এবং বিডিআর হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার আন্তর্জাতিক কৌশল, দাবি অ্যাটর্নি জেনারেলের। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে কাজ করছে কমিশন। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।